সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। করোনা মহামারীর মধ্যে আমাদের আহ, শিক্ষা কার্যক্রম চলছে। এতে আপনাদের অংশগ্রহণ অনেক সময় ডিফিকাল্ট হয়ে যেতে পারে, কিন্তু আশা রাখবো যে আপনারা ঠিকমতো পড়াশোনা করবেন এবং আমরা সুদিনের আশায় আছি। খুব শীঘ্রই হয়তো সেই সুদিন আমাদের সামনে এসে দাঁড়াবে এবং বর্তমান সময়টা একটু নাজুক। আপনারা সবাই সচেতন থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনাদের প্রতি এই প্রত্যাশা রেখে আহ আমরা আজকে ক্লাসে শুরু করছি। আজকে আমরা এই অধ্যায়ের শেষ ক্লাসটি করব। আমরা যে অধ্যায় নিয়ে পড়ছিলাম সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, মানসিক চাপ এবং চাপ মোকাবেলা। আমরা এতদিন ধরে মানসিক চাপ কি, চাপের প্রকৃতি কি, চাপের উৎসগুলো কি কি আমাদের জীবনে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি। এখন এই চাপ কিভাবে তৈরি হয় সেটি যখন আমরা বুঝতে পারছি, তখন এই চাপটাকে কমানোর লক্ষ্যে আমাদের কি করণীয় সেটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে মানসিক চাপ মোকাবেলার উপায়সমূহ। মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 5, মানসিক চাপ এবং চাপ মোকাবেলা। অধ্যায়ের মানসিক চাপ মোকাবেলার উপায়সমূহ এই ক্লাসটির মাধ্যমে আজকে আমাদের এই অধ্যায়ের পড়া শেষ হবে। আপনাদের সাথে যথারীতি আমি আছি নাজমুন নাহার মুনমুন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের ক্লাসে আমাদের শিখন ফল হচ্ছে বা ক্লাসের শেষে আমরা আজকে জানতে পারবো যে মানসিক চাপের বৈশিষ্ট্য সমূহ কি ছিল, সেগুলো আমরা একটু মনে করব। জীবনে চাপমূলক পরিস্থিতিগুলোকে বুঝে চাপ মোকাবেলার কৌশলগুলো জানতে পারবো এবং বাস্তব পরিস্থিতিতে সেই চাপমূলক মোকাবেলার কৌশলগুলোকে বোঝার চেষ্টা করব। আহ আমরা একটু আমাদের বই ধরে এগোলে বোধহয় আপনাদের জন্য সুবিধা হবে, যেহেতু বইটাই আপনাদের কাছে আছে সেহেতু আমি বই অনুযায়ী আমার লেকচারটি তৈরি করেছি। আপনারা বইতে চাপ মোকাবেলার উপায়সমূহ, এখানে 3টি প্রধান উপায়ের কথা পাবেন। চাপমূলক পরিস্থিতির পুনর্মূল্যায়ন বা রি-ইভালুয়েশন অফ স্ট্রেসফুল সিচুয়েশন, সামাজিক সহায়তা লাভের উদ্যোগ বা সিকিং সোশ্যাল সাপোর্ট, আত্মরক্ষামূলক কৌশল বা ডিফেন্স মেকানিজম। প্রথমে আমরা আলোচনা করব যে চাপ মোকাবেলার ক্ষেত্রে চাপমূলক পরিস্থিতির পুনর্মূল্যায়ন পদ্ধতিটি কি করে কাজ করে। আমরা যদি লক্ষ্য করি যে এখানে যে শব্দটি দ্বারা এই বাক্যটি গঠন করা হয়েছে যে চাপমূলক পরিস্থিতির পুনর্মূল্যায়ন, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুনর্মূল্যায়ন শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। মূল্যায়ন শব্দটি বোঝায় যে যে বিষয়টি ঘটে গেছে সেই বিষয়টি কিভাবে ঘটলো সেটি বোঝার চেষ্টা। আর পুনর্মূল্যায়ন বলতে বোঝাচ্ছে যে যখন আমরা পরবর্তীতে যে বিষয়টা ঘটে গিয়েছিল সেটি নিয়ে আবার ভাববো, তখন আবারও আমরা দেখবো যে ওই বিষয়টি কেন ঘটেছিল, সেই বিষয়টি ঘটার পিছনে দায়ী ফ্যাক্টর গুলো কি কি, বা আমি কিভাবে সেই বিষয়টিকে হ্যান্ডেল করেছি ইত্যাদি সবকিছুকে আমরা যখন আবারও যাচাই বাছাই করে দেখবো, সেটা হচ্ছে পুনর্মূল্যায়ন। মানসিক চাপমূলক পরিস্থিতি আমাদের জীবনে নতুন নয়। আমরা জানি যে জন্মের পরবর্তী থেকেই জীবন কিন্তু আমাদের জন্য কণ্টক সজ্জা ছিল, ফুল সজ্জার মতো এত আরামদায়ক ছিল না। তাহলে এই যে আমরা আমাদের জীবনের পথগুলো চলেছি, সেখানে বাধার বিঘ্ন, হতাশা, দ্বন্দ্ব ইত্যাদির সম্মুখীন আমরা হয়েছিলাম। সেখান থেকে আমাদের মধ্যে চাপ সৃষ্টি হয়েছিল এবং এই চাপগুলো পরবর্তীতেও কিন্তু আমরা আবারও চাপের মধ্যে পড়ি। সেক্ষেত্রে আমরা পূর্বে কিভাবে যখন পড়েছিলাম তখন কি ঘটেছিল, তখন আমরা কি উপায় অবলম্বন করেছিলাম, আসলে কি করলে ভালো হতো, এই জায়গাগুলো যদি আমরা ভাবি এবং পরবর্তীতে সেই জায়গাগুলোকে আমরা আবার যখন ওই একই ধরনের চাপে পড়বো তখন ভেবে আহ তারপর এগোই, তাহলে বোধহয় কিছুটা আমার সাকসেস রেট বাড়বে, আমার ভালো থাকার সম্ভাবনা বাড়বে। মানসিক চাপ সৃষ্টিতে দুটি বিষয়ের খুবই সম্পর্কযুক্ত, সেটি হচ্ছে পরিবেশ এবং চাহিদা। চাপের পেছনে চাপমূলক পরিস্থিতি তৈরি হওয়ার বা পরিবেশের একটা বড় ভূমিকা আছে। পরিবেশ থেকে, যে পরিবেশে যে বিষয়গুলো ঘটে সেখান থেকেই তো আমাদের মধ্যে চাপ, যেমন পরীক্ষা একটা পরিবেশ।
পরীক্ষাটা আয়োজন করা হচ্ছে, একটা পরিবেশের আয়োজন করা হচ্ছে, সেই পরিবেশের মধ্যে আমাদেরকে ঢুকতে হচ্ছে এবং সেই ঢোকার ফলে কি হচ্ছে, আমরা চাপ অনুভব করছি এবং ঢোকার আগে থেকেই আমরা চাপ অনুভব করছি। আরেকটা বিষয় হচ্ছে যে সবাই তো একই রকম চাপ অনুভব করে না। তাহলে এর কারণটা কি? এর কারণটা হচ্ছে চাহিদা। এই পরিবেশের মধ্যে আমার চাহিদা যা, সেই অনুযায়ী আমি সেই লেভেলের চাপ অনুভব করছি। কোনো আ ক্লাসরুমের পরীক্ষার ক্ষেত্রে আ ৫০ জন শিক্ষার্থী থাকলে কেউ হয়তো তার অবস্থানটা ১ম এ নিয়ে থাকতে চাবে, আবার কেউ হয়তো মাঝামাঝি থাকতে চাবে, কেউ হয়তো আ আ ফলাফল নিয়ে খুব বেশি উদগ্রীব হবে না। সেক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু চাপের একটা তারতম্য অনুভূত হবে। তাহলে দেখা যাচ্ছে যে পরিবেশ এবং চাহিদা খুবই সম্পর্কযুক্ত বিষয় চাপ তৈরির ক্ষেত্রে। চাহিদা পূরণ করতে গেলে যখন বাধা আসে তখন কিন্তু হতাশা এবং মানসিক চাপ তৈরি হচ্ছে। পরিবেশের পুনর্মূল্যায়নের ক্ষেত্রে ব্যক্তিকে যা করতে হয় সেটি হচ্ছে প্রথমত ব্যক্তিকে ব্যক্তি জীবনের যে বিভ্রান্তিকর, নেতিবাচক এবং সংকটময় পরিস্থিতি মূল্যায়ন করে ইতিবাচক দিকগুলোর উপর মনোযোগী হতে হবে। অর্থাৎ ব্যক্তি চাপ মোকাবেলা করতে গিয়ে যে নেতিবাচক ঘটনাগুলো তার ঘটে বা নেতিবাচক চিন্তাগুলো তার মধ্যে আসে সেগুলো কিন্তু তার চাপকে বাড়িয়ে দেয়। অর্থাৎ তাকে ভালো থাকতে বাধাগ্রস্ত করে। তো এইখানে তাকে এই বিষয়টার চাপ তো জীবনে আসবে। এটার ইতিবাচক কি, কি দিক আছে? এখানে আমি ভালো কি করতে পারলাম বা অন্যরা কি ভালো করতে পারলো সেটা যদি আমি রপ্ত করার চেষ্টা করি তাহলে বোধহয় আমরা আরো ভালো থাকতে পারবো। দ্বিতীয়ত ব্যক্তি জীবনে নেতিবাচক আবেগ থাকে। সেগুলোকে ইতিবাচক আবেগে রূপান্তর করে। চাপমূলক পরিস্থিতি আমরা যখন পুনর্মূল্যায়ন করলাম, তখন আমরা দেখব যে একটা সিচুয়েশন যখন ঘটছে, একটা পরিবেশের মধ্যে যখন মানসিক চাপ তৈরি হচ্ছে, তখন সেই পরিবেশটাকে আমরা যেভাবে ভাবছি, সেই ভাবনাটা বা সেই চিন্তাটা আমাদেরকে কি করছে? আমাদের আবেগকে সরাসরি পরিবর্তন করে দিচ্ছে। আমি যদি ভাবি যে হ্যাঁ, আমি পারবো না। আজকের পরীক্ষাটা অত্যন্ত কঠিন। আমি এক কিছুতেই ১ম হতে পারবো না বা আমি আজকে পাস করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভেতরে কি হবে? শারীরিক প্রতিক্রিয়া পার্থক্য হবে। আবার আমাদের আবেগের জায়গাটা একটা একটা হতাশা, একটা বিষণ্ণতা, আমাদের আবেগের মধ্যে একটা ভালো না লাগা, একটা না পারার একটা অনুভূতি তৈরি হয়ে যাবে। তো এই জায়গাগুলো আমাদেরকে বাধা দিচ্ছে আমার চেষ্টা করতে গেলে। তাহলে এই জায়গাগুলোকে আমরা যখনই আমার মধ্যে আসবে আমরা সচেতনভাবে আমরা রূপান্তর করে যে না, আমাকে ভালো অনুভব করার চেষ্টা করতে হবে। ভালো অনুভব কিভাবে করা যায়? এটা আমার জন্য বাধা। এই বিষয়গুলোকে সচেতন হলেই অনেকটা সম্ভব হবে যে আমি নিজেকে সেই অবস্থান থেকে চাপমূলক অবস্থানের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করতে। তৃতীয়ত, জীবনের অপ্রীতিকর পরিস্থিতির ক্ষেত্রে নিজের মধ্যে নিয়ন্ত্রণ ক্ষমতা তৈরি করতে হবে। জীবনের আ যেইসব অপ্রীতিকর, আমি ১ম এই আপনাদের একটা কথা বলেছিলাম, আমাদের জীবনটা কখনোই কিন্তু ফুলসজ্জা নয়। কন্টক সজ্জাই বলা যেতে পারে। কারণ হচ্ছে আমাদেরকে প্রতি মুহূর্তে বেড়ে উঠতে স্ট্রাগল করতে হয়। যে যত বেশি স্ট্রাগল করে সে লাইফে তত বেশি সাকসেসফুল হয়। এই বিষয়টাই এখানে বলা হয়েছে যে স্ট্রাগলিং এর জন্য মেন্টালিটি তৈরি করা এবং নিজের এই স্ট্রাগলিং পয়েন্টে গিয়ে নিজেকে ধরে রাখার ক্যাপাসিটি তৈরি করা, এটাই এখানে বলা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে চাপমূলক পরিস্থিতির পুনর্মূল্যায়ন বলতে আমরা কি বুঝি। এই বিষয়গুলোর সাথে কিন্তু নিজেকে নিজে কন্ট্রোল করার, নিজেকে নিজে লক্ষ্য করার, নিজের দিকে একটা ম্যাগনিফাইং গ্লাস বা একটা আয়না ফিট করার মতো বিষয়গুলো নিজেকে ভালো মতো বোঝার চেষ্টা করলেই আমাদের পক্ষে কিন্তু মানসিক চাপ হ্যান্ডেল করা অনেকটা সম্ভব হবে। পরবর্তীতে আমরা যাচ্ছি সামাজিক সহায়তা লাভের উদ্যোগ। আমাদের দ্বিতীয় চাপ মোকাবেলার কৌশল সেটি হচ্ছে সামাজিক সহায়তা আমাদেরকে খুঁজতে হবে। মানুষ কিন্তু একা না। মানুষ যে পরিবেশের মধ্যে বাস করে সেখানে সে নিজেকে অনেক কিছুর সাথে সংযুক্ত থাকে। আমরা যদি দেখি যে আহ সাপোজ একটি গাছের মাটির সাথে সংযোগ থাকে এবং সেখান থেকে তার জীবনের সূত্রপাত হয় এবং এই গাছটি যখন বেড়ে উঠতে থাকে তখন একটি মহিরহে পরিণত হতে গিয়ে তার ডালপালা অনেক দিকে বিস্তারিত হয়।
তার সাথে পাখির, বাতাসের, আলোর, সূর্যের, পানির বিভিন্ন বিষয়ের কানেকশন থাকে। সে ধীরে ধীরে ছোট ছোট শাখা প্রশাখা ছেড়ে পাতা বিভিন্নভাবে বিভিন্ন প্রাণীকেও কিন্তু লালন পালন করতে থাকে একটা দীর্ঘ সময় ধরে, কিন্তু মানব জীবন এইভাবে প্রতিনিয়ত চলছে। তাহলে এই মানব জীবনের শুরু থেকে মানব জীবনের শেষের দিকে আমরা যখন যাচ্ছি, তখন কিন্তু প্রতিনিয়ত আমাদের অনেক কিছুর সাথে সংযোগ ঘটছে। এই সবকিছু থেকে বিচ্ছিন্ন থাকাটা কখনোই ভালো নয়। বিচ্ছিন্ন থাকা যাবে না। সো আমাদেরকে কানেক্টেড থাকতে হবে। আমরা সব ক্ষেত্রে আমাদের প্রয়োজনগুলোকে যদি না বলি, তাহলে আরেকজনের পক্ষে বা অন্যদের পক্ষে বোধগম্য হওয়াটা সম্ভব নয়। মানুষের মনটাকে, মানুষের চিন্তাকে দেখা যায় না। হয়তো কাছের মানুষেরা কিছু কিছু জিনিস বুঝতে পারে, কিন্তু সবার পক্ষে এতটা সম্ভব নয়। এবং এই যে এখন ব্যস্ত জীবনে, এই মেট্রোপলিটন লাইফ বলেন, শহর জীবন বলেন, এই বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে মানুষের সময়ও কিন্তু কমে গেছে, ব্যস্ততা অনেক বেড়ে গেছে। সো আমাদের সামাজিক সহায়তা চাইতে হবে। নিজেকে মানসিক চাপ থেকে বের হতে সামাজিক সহায়তা আহ আমাদেরকে উত্তরণ ঘটাতে সাহায্য করে। দুই ভাবে সাহায্য করে। একটা হচ্ছে সাংগঠনিক সামাজিক সহায়তা আমাদেরকে সাহায্য করে, আরেকটা হচ্ছে কার্যভিত্তিক সহায়তা আমাদেরকে সাহায্য করে। সাংগঠনিক সামাজিক সহায়তা কি? বিভিন্ন আগ্রহের বিষয়ের সাথে সংযুক্ত হওয়া। যেমন আমি আমার নিজেকে আমার ভালো লাগার জায়গা হচ্ছে আমার ইংরেজি শিক্ষা বা ভাষা শিক্ষা বা বাংলার ভাষাকে আরো চর্চা করে এর উপরে আরো দখল আনয়ন করা, বা আবৃত্তি শিক্ষা বা উপস্থাপনা শিক্ষা, বা আমার সঙ্গীত চর্চা, বা আমার আরবি চর্চা, আর আহ এই ধর্মীয় শিক্ষায় নিজেকে দীক্ষিত করা। বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন স্কিল আমরা অর্জন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমি সরাসরি হেল্প চাচ্ছি, মানসিক সংগঠনের কাছেও কিন্তু আমি হেল্প নিতে পারি। আমাদের গ্রুপ থেরাপি, ইন্ডিভিজুয়াল থেরাপি, বিভিন্ন ধরনের মানসিক সংগঠনের হেল্পও কিন্তু আমাকে মানসিক চাপ মোকাবেলা শিখতে অনেক বেশি সাহায্য করবে। কার্যভিত্তিক সহায়তাও কিন্তু এরকমই, যে আমরা কাজের মাধ্যমে সহায়তা চাবো। আহ এখানে কার্যভিত্তিক সহায়তা বা সমর্থন হলো একজন ব্যক্তির সামাজিক সম্পর্কের গুণগত বৈশিষ্ট্য। একজন ব্যক্তি সামাজিক সম্পর্কে কতটুকু ঘনিষ্ঠ হতে পারে, কতটুকু বজায় রাখতে পারে, এবং বিপদে অন্যের সহায়তা নিতে পারে বা অন্যকে সাহায্য করতে পারে, সেই জায়গাটাকেই বলা হয় যে কার্যভিত্তিক সহায়তা। কার্যভিত্তিক সমর্থনের যদি অভাব হয়, বা এই যে ব্যক্তিতে ব্যক্তিতে যে পারস্পরিক সম্পর্ক, এখানে যদি অভাব হয়, তাহলে কিন্তু ব্যক্তির অসুস্থ হয়ে পড়ার প্রবণতা বেশি বা সম্ভাবনা বেশি দেখা যায়। একটা গবেষণা করেছিলেন গুডিনাউ এবং তার সঙ্গীরা 1990 সালে। এই গবেষণার ফলাফলে দেখা যায় যে কার্যভিত্তিক সহায়তা, সামাজিক সহায়তা থাকলে রোগীর রক্ত জমাট বাঁধা এবং মহিলাদের বাতরোগ এর অভিযোজন ক্ষমতা বেড়ে যায়, এবং রোগী অনেকটা চাপমুক্ত থাকতে পারে। স্বাভাবিক বিষয়, এই করোনাকালীন সময়ে যার সামাজিক সহযোগিতা যত বেশি, সে তত বেশি দ্রুত সুস্থ হচ্ছে। আর যাদের সামাজিক সহায়তা কম, যারা অন্যদের সহযোগিতা কম পাচ্ছে, একা একা, তারা কিন্তু মানসিক ভাবে এবং শারীরিক ভাবে দুই ক্ষেত্রে কিন্তু দুর্বলতার মধ্যে ভুগছে। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। পরবর্তীতে আমরা আলোচনা করব যে আত্মরক্ষামূলক কৌশল সমূহ। এখানে সিগমন্ড ফ্রয়েডের তত্ত্ব থেকে কৌশলগুলো আলোচিত হয়েছে। আপনারা সিগমন্ড ফ্রয়েডের নাম জানেন এবং তার তত্ত্ব সম্পর্কে পড়েছেন। আমরা আমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে প্রথম অধ্যায়ে একটি বিশেষ দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্কিত হিসেবে সিগমন্ড ফ্রয়েডের নাম আলোচনা করেছিলাম। সেখানে তিনি মনোসমীক্ষণ তত্ত্বের প্রবর্তক, এবং এই তত্ত্বটি একাধারে যেমন মানুষকে, মানুষের ব্যক্তিত্বকে, বিকাশকে বর্ণনা করতে পারে, তেমনি আবার এই তত্ত্বটি ব্যক্তির আহ মানসিক যে কোনো সমস্যায় পড়লে সেখান থেকে উত্তরণের উপায়ও কিন্তু, বা চিকিৎসা পদ্ধতি হিসেবেও কিন্তু কাজ করে। ফ্রয়েডের তত্ত্বতে আমরা দেখেছিলাম ব্যক্তিত্বের কাঠামো। আমরা ব্যক্তিত্ব অধ্যায়েও এই তত্ত্বগুলো আরো পড়েছি, সো আমাদের অত বেশি ডিটেলসে আলোচনা করব না আমি। ব্যক্তিত্বের কাঠামো, ব্যক্তিত্বের কাঠামোতে উনি দেখিয়েছেন যে তিনটি উপাদান ব্যক্তিত্বের কাঠামোর মধ্যে সম্পর্কিত। একটি হচ্ছে একটি হচ্ছে ইগো, এবং
অন্যটি হচ্ছে সুপার ইগো। এই ইড ইগো এবং সুপার ইগোর যে সমন্বয়, সেই সমন্বয়ে আমাদের ব্যক্তিত্বের পরিস্ফুটন ঘটে। ইগো হচ্ছে বাস্তব সত্তা, ইদ হচ্ছে আমাদের আদিম সত্তা এবং সুপার ইগো হচ্ছে নৈতিক সত্তা। এই তিনটার মধ্যে ব্যালেন্স করে আমরা বর্তমানে চলতে থাকি। বর্তমান হচ্ছে ইগো। এই ইগো কিন্তু বিভিন্ন সময় থ্রেটেনিং এর মুখে পড়ে বা চাপের মুখে পড়ে। এই যখন ইগো চাপের মুখে পড়ে তখন ইগো নিজেকে ভালো রাখার জন্য কিছু আত্মরক্ষার্থে কিছু কৌশল অবলম্বন করে। এগুলোকে বলা হয় আত্মরক্ষামূলক কৌশল বা ডিফেন্স, ইগো ডিফেন্স মেকানিজম। আমরা ব্যক্তিত্ব অধ্যায়ে একটি ছবির সাহায্যে দেখিয়েছিলাম যে ঢাল তলোয়ার। একজন ব্যক্তি নিজেকে সুরক্ষিত রাখার জন্য ঢাল তলোয়ার ব্যবহার করছে এবং এটা হচ্ছে শারীরিক সুরক্ষা বা জীবন রক্ষার জন্য। আর আমরা যদি মানসিক সুরক্ষার জন্য আমরা নিজের জন্য যে টেকনিক গুলো অবলম্বন করি সেগুলোকে বা চাপমূলক পরিস্থিতিতে নিজের কে সুস্থ রাখার জন্য যেগুলো করি, যেগুলো দেখা যাচ্ছে না, সেগুলোকে বলা হচ্ছে ইগো ডিফেন্স মেকানিজম। ডেনিস কুন 1980 সালে বলেছেন আত্মরক্ষামূলক কৌশল হলো উদ্বেগ প্রশমিত করা বা এড়ানোর জন্য অভ্যাসগত বা অসচেতন মনস্তাত্ত্বিক কৌশলের ব্যবহার। অর্থাৎ ইগো ডিফেন্স মেকানিজম ইজ হ্যাবিচুয়াল and unconscious psychological drives used to reduce or avoid anxiety. বিভিন্ন প্রকার আত্মরক্ষামূলক কৌশলের বর্ণনা দিয়েছেন সিগমুন্ড ফ্রয়েড তার সাইকোঅ্যানালাইসিস বা মনোসমীক্ষণ তত্ত্বে। এর মধ্যে একটি হচ্ছে অবদমন বা রিপ্রেশন। অবদমন কে এর উপরে অনেক জোর দিয়েছেন ফ্রয়েড। তিনি বলেছেন অবদমন বা রিপ্রেশন হচ্ছে মানসিক রোগের জন্য একটি অন্যতম কারণ। আমাদের সাথে যেই গুলো ঘটে বা আমরা যেই নেগেটিভ এক্সপিরিয়েন্স গুলোর শিকার হই, সেগুলো আমরা যদি প্রকাশ না করে নিজের মধ্যে চাপা দিয়ে রাখি আমাদের কষ্টগুলোকে দীর্ঘদিন ধরে, তাহলে কিন্তু সেটা আমাদের কষ্টগুলো ধীরে ধীরে আরো বড় কষ্টে রূপান্তরিত হয়। আমরা যদি মনে করি যে হ্যাঁ চাপ দিয়ে রেখেছি এটা চলে যাচ্ছে, এটা আসলে চলে যাওয়ার কোনো উপায় নেই। বরঞ্চ আমরা যদি এটাকে প্রকাশ করতাম বা এটা থেকে নিয়ে কাজ করতাম, এখান থেকে দুঃখবোধটা লাঘব করার চেষ্টা করতাম, তাহলে আমরা আরো বেশি ভালো থাকতে পারতাম। তো রিপ্রেশন মানে হচ্ছে এই চাপ দিয়ে রাখা, এটাকেই ফ্রয়েড অনেক গুরুত্ব দিয়েছেন। তা আমরা নিজেকে ভালো রাখার জন্য এই টেকনিকটা অবলম্বন করি। দ্বিতীয়ত রেশনালাইজেশন, আমরা কোনো কিছু তে নিজেকে আহ কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলে আমরা যুক্তি দেখানোর চেষ্টা করি, সেখান থেকে যুক্তি দেখিয়ে কাটিয়ে আসার চেষ্টা করি, এটাকে বলা হয় রেশনালাইজেশন। এটা একটা ইগো ডিফেন্স মেকানিজম। রিঅ্যাকশন ফরমেশন, আমার মধ্যে যে প্রতিক্রিয়া হয় সেটা আমি শো করতে পারি না, আমি অপোজিট প্রতিক্রিয়া দেখাচ্ছি। যেমন আহ মুখে মধু অন্তরে বিষ, ভেতরে ভেতরে খুব খারাপ অনুভব করছি। যেমন বসের সাথে আমি আমার রাগটা দেখাতে পারি না, কিন্তু বসের সাথে আমি খুব হাসি মুখে কথা বলছি তখন, যাতে আমার রাগটা সে বুঝতে না পারে। প্রতিক্রিয়া গঠন বা এটা তো বললাম, উন্নীতকরণ বা সাবলিমিশন, এটা হচ্ছে যেখানে ছবি দেওয়া আছে সাবলিমিশনের, দেখা যাচ্ছে যে রাগটা ভেতরে রাগ তৈরি হচ্ছে, সেটাকে সে আহ কোনো কিছু বিধ্বংসী আচরণ না করে সে কি করছে, রাগটাকে প্রপার একটা চ্যানেলে বের করছে। যেমন এখানে সে বক্সিং প্র্যাকটিস করে তার ভেতরে যে এনার্জিটা জমা হয়ে আছে সেই এনার্জিটার প্রকাশ ঘটাচ্ছে। আইডেন্টিফিকেশন বা একাত্মকরণ, ব্যক্তি তার পছন্দের কারো প্রতি একাত্মতা অনুভব করে থাকে। এক্ষেত্রে ব্যক্তি কেবল ওই ব্যক্তিকে নির্বাচন করবে যার মধ্যে সেই গুণটি আছে, যে গুণটি তার নিজের মধ্যে অনুপস্থিত। যেমন একজন খোঁড়া মানুষ সেরা ক্রিকেটারের প্রতি একত্বতা পোষণ করতে পারে, এতে সে শারীরিক দুর্বলতার ক্ষতিপূরণমূলক তৃপ্তি পায়। এরপরে প্রক্ষেপণ বা প্রজেকশন, যেমন প্রজেকশন বলতে নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিলাম, সেটাকে আমি প্রজেকশন বলবো। অন্তর্মুখিতা বা ইন্ট্রোভার্সন, নিজের মধ্যে অনেক কিছু
আচ্ছা, ইগো বাইরের জগতের কোনো বস্তুতে কামের বিষয়াযোগ ঘটাতে না পেরে আহ ভেতরের দিকে, আচ্ছা, যখন আমরা আমার মনের ভাবটা বা চাহিদাটাকে বাইরে রিফ্লেক্ট করতে না পারি, তখন কিন্তু নিজের মনের মধ্যে সেটা চাপিয়ে রাখি এবং একা একা সেটাকে নিজের সাথে নিজে সেটা আহ অ্যাপ্লাই করে ভালো থাকতে চাই। এটাকে ইন্ট্রোভার্সন বা অন্তর্মুখিতা বলা হয়েছে। অবাস্তব কল্পনা বা ফ্যান্টাসি, একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। সেটি হচ্ছে যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, আমি যা পাচ্ছি না সেটাকে আমি কল্পনা করে পাচ্ছি। অনেক সময় ড্রিমের মাধ্যমে কিন্তু আমরা ফ্যান্টাসি এর রিফ্লেকশন দেখতে পারি। প্রত্যাবৃত্তি বা রিগ্রেশন, দেখা যাচ্ছে যে আমার একটি চাহিদা অপূর্ণ রয়ে গেছে, সেটা বারবার আমার কাছে ফিরে ফিরে আসে। ছোটবেলার একটি চাহিদা, হয়তো মায়ের স্নেহ বঞ্চনা রয়েছে, সেটি বড় হলেও আমি আবার শিশুসুলভ আচরণ করছি, কারণ কোথাও না কোথাও আমার সেই বঞ্চনাটা আমাকে আবারও প্রাপ্তির জন্য আগ্রহ তৈরি করে দিচ্ছে। রূপান্তর বা কনভার্সন, রূপান্তর বা কনভার্সন, দেখা যাচ্ছে যে আমি আমার কথাগুলো, আমি যে বিষয়টি বোঝাতে চাই সেই বিষয়টি ওইভাবে বোঝাতে না পেরে আমি হয়তো অসুস্থ হয়ে গেলাম। তো আমার আসল সমস্যাটাকে ঢেকে আমি আরেকটি সমস্যা তৈরি হলো, সেটার মাধ্যমে আমার সমস্যাটা রূপান্তরিত হয়ে গেল। এটার সাথে সম্পর্কিত মানসিক রোগই রয়েছে, যেমন রূপান্তরমূলক বিকৃতি বা কনভার্সন ডিসঅর্ডার। এই ক্ষেত্রে দেখা যায় যে মানসিক কারণে শারীরিক রোগের উপসর্গ দেখা যায় রোগীর মধ্যে। আবার একটা এক্সাম্পল দিতে পারি যে একটা লোক হয়তো তার কোনো একটা মানসিক দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বটি প্রকাশ করতে না পেরে চোখে দেখতে পাচ্ছে না বা প্যারালাইজড হয়ে গেল। এক্ষেত্রে লোকটার প্রাইমারি প্রবলেম যদিও চোখের দেখার দৃষ্টির সমস্যা বা প্যারালাইসিস, কিন্তু এটার মূল কারণটা হচ্ছে মানসিক। এরকম প্রচুর রোগী কিন্তু মানসিক হাসপাতালে দেখতে পাওয়া যায়। তো এটা খুব একটা ভালো টেকনিক না আমরা যদি কেউ অবলম্বন করে থাকি। প্রত্যাহার বা উইথড্রওয়াল, আহ এটা হচ্ছে যে আহ এই কৌশলটি প্রয়োগ করে ব্যক্তি নিজেকে ভীতিকর কাজ বা অবস্থা থেকে দূরে রাখতে চায়, কারণ ব্যর্থতা আসলে সে মেনে নিতে পারবে না, এই জন্য সে আগে থেকেই খুব কনসিয়াস ভাবে নিজেকে দূরে সরিয়ে রাখে। ক্ষতিপূরণ বা কম্পেনসেশন, যে এক্ষেত্রে ব্যক্তির যে যোগ্যতার অভাব থাকে তা সে ঢেকে রাখে এবং অন্য বৈশিষ্ট্য ভালোভাবে প্রকাশ করে। একজন কালো মানুষ তার মুখমণ্ডলকে সুন্দরভাবে প্রকাশের জন্য অতিরিক্ত সাজসজ্জা করে প্রকাশ করছে, এটা কি তার ক্ষতিপূরণ করছে, সে নিজের সাথে নিজের ক্ষতিপূরণ বা কম্পেনসেশন করছে। তো এইভাবে দেখা যাচ্ছে আরো কিছু ইগো ডিফেন্স মেকানিজম আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি, ফ্রয়েডও বর্ণনা করেছেন। আমরা আজকে এই পর্যন্তই জানবো। আপনাদেরকে একটি ক্লাসে আমি মানসিক চাপ মুক্ত থাকতে এই যে করোনাকালীন সময় কি করণীয় সেটির আহ সম্পর্কে আহ এই স্লাইড গুলো দিয়েছিলাম। এখানে আবারও আমি সংযুক্ত করে দিচ্ছি, এখানে ডিটেলসে লেখা আছে যে করোনাকালীন সময়ে একজন মানসিক চাপ মুক্ত থাকতে আমরা অ্যাডাল্ট পার্সনরা কি করব এবং শিশুদের জন্য কি করণীয়, এই বিষয়গুলো আমরা দেখতে পারবো, আমরা এগুলো পড়ে নিতে পারবো। আমি এখন ডিটেলসে আলোচনা করব না, যেহেতু আমি পূর্ববর্তী একটি ক্লাসে আলোচনা করেছিলাম। এই স্লাইড গুলো আমি ইন্টারনেট থেকে আপনাদের জন্য ডাউনলোড করেছি। এখানে 9 ways to manage stress, এখানে দেখা যাচ্ছে যে চাপ মোকাবেলা করার 9টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছে বা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে। একটি হচ্ছে যে স্পেন্ড টাইম ইন নেচার, অর্থাৎ প্রকৃতির সাথে সময় পার করার। প্রকৃতির মধ্যে যে প্রাকৃতিক বিষয়গুলো আছে সেগুলো শরীর এবং মনকে অনেক সুদিং করবে, অনেক রিল্যাক্স করবে। এই জন্য প্রকৃতির সাথে রিল্যাক্সিং ওয়েতে প্রকৃতির রস, রূপ, এগুলো গন্ধ, এগুলো আস্বাদন করার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের সুন্দর একটা মন মানসিকতা, চাপমুক্ত পরিবেশ পেতে পারি। সে ইওর প্রেয়ার্স, প্রেয়ার বা সৃষ্টিকর্তার সাথে আমরা সংযুক্ত হতে পারি, সেটা আমাদেরকে অনেক শান্তিপূর্ণ পরিবেশ দিবে। প্র্যাকটিস ইয়োগা, ইয়োগা বা এক্সারসাইজ আমাদেরকে আরাম দিবে, চাপ মোকাবেলায় সহযোগিতা করবে, নিজের উপরে ব্যালেন্স আনতে, কন্ট্রোল আনতে সাহায্য করবে। স্পেন্ড উইথ টাইম উইথ ফ্রেন্ড, যেখানে সোশ্যাল সিকিং সাপোর্টের কথা বলা হয়েছে,
এখানে বলা হয়েছে যে এর সাথে সাথে মানুষ যেহেতু একা থাকতে ভালোবাসে না, তার ভালো লাগার জায়গা হচ্ছে বন্ধু বান্ধব, তাদের সাথে ভালো একটি সময় কাটানোর জন্য কোয়ালিটি টাইম। ডু ইউর এক্সারসাইজেস। ইয়োগা এবং ইয়োগা হচ্ছে নির্দিষ্ট ধরনের কিছু কার্যকলাপ, আর এক্সারসাইজ হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, আপনার এগুলো করতে হবে। তার সাথে সাথে ব্রিদিং এক্সারসাইজও করা যেতে পারে। ম্যানেজ টাইম, নিজের জন্য সময় খুঁজে বের করতে হবে এবং আমার যে কাজগুলো আছে সেগুলোকে টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা নির্ধারিত কাজ নির্ধারিত সময়ে করব। আমরা জমিয়ে রাখবো না, জমিয়ে রাখলে চাপ সৃষ্টি হয়। পেন্ডিং, পেন্ডিং শব্দগুলো মাথার মধ্যেও পেন্ডিং করে আমাদেরকে হ্যাং করে দিতে পারে। সো আমরা হ্যাং অবস্থায় থাকবো না, আমরা আমাদের সময়ের কাজ সময়ে করব এবং কোয়ালিটি একটি টাইম বের করে এই প্র্যাকটিস গুলো আমরা করব। আর্ট প্র্যাকটিস করতে পারি। আর্টের প্রতি ম্যাক্সিমাম মানুষেরই ফ্যাসিনেশন থাকে। কিছু না কিছু কলম, কালি, রং হাতে নিলে কিছু না কিছু তো আমরা তৈরি করতেই পারবো। এটা করে আমাদের গুড টাইম পাস করতে পারি। রিড বুকস, বইয়ের আনন্দ অসীম। বইয়ের মধ্যে জ্ঞানের আনন্দ আছে, জানার আনন্দ আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। থিঙ্ক পজিটিভ, সর্বোপরি আমরা যে কোনো পরিস্থিতিতে প্রথমেই যেটা ভাবছি সেটা যদি নেতিবাচক হয়ে থাকে তাহলে এই ভাবনাটা আর কি কি হতে পারে সেই জায়গাটাই কিন্তু আমরা ফোকাস করতে পারি। মূলত পুরোটা আজকের লেকচার জুড়ে আমরা যে পদ্ধতিগুলো চাপ মোকাবেলার জন্য আলোচনা করেছি সেগুলোকে আমরা দুভাবে ভাগ করতে পারি। একটি হচ্ছে ইমোশন ফোকাস কোপিং স্ট্র্যাটেজিস, অর্থাৎ পরিস্থিতির চাপমূলক পরিস্থিতির সাথে আমার আবেগকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে চাপকে নিয়ন্ত্রণ করা, এবং প্রবলেম ফোকাসড কোপিং স্ট্র্যাটেজিস, চাপমূলক পরিস্থিতিকে যাচাই বাছাই করে এটি যদি বাস্তব সমস্যা হয় সেদিকে ফোকাস করা, সেখানে আমার ইমোশনকে অতিরিক্ত অ্যাক্টিভ হতে না দেয়া। যেমন এই করোনাকালীন সময়ে আমি যদি একটি এক্সাম্পল দেই আপনাদেরকে, করোনাকালীন সময়ে আমরা প্রথমে কি দেখলাম, যখন কোনো পরিবারে করোনা আক্রান্ত হচ্ছেন কেউ, তাকে সরিয়ে নেওয়া হচ্ছে, বা যখন পরিবারের একজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন, এই শোকের সময়ে তার শেষকৃত্যে কিন্তু আত্মীয় স্বজনদেরকে যেতে দেওয়া হলো না বা যেতে পারছে না, অনেক ধরনের বাধা চলে আসছে এবং ঘরেও দেখা যাচ্ছে যে অন্যরাও সংক্রমিত হয়েছে, তারাও আলাদা আলাদা আছে। সো স্বাভাবিক সময়ের মতো যেই বিষয়গুলো ঘটতো সেই বিষয়গুলো ঘটা যাচ্ছে না। এটাকে আমরা ইমোশনালি ডিল না করে প্রবলেম ফোকাস ডিলিংস বলছি এবং মেনে নিতে হচ্ছে, আমরা মানতেও কিন্তু এই জন্য পারছি। তো এখানে কান্নাকাটি হায় হুতাশ না করে আমরা যদি আমাদের করণীয় গুলোর দিকে মনোযোগী হই, যেমন আমরা কি চাই, যিনি চলে গেলেন তার জন্য আমাদের যা করণীয় সেটা আমরা করি। আগে যেভাবে আমরা সামাজিক সংস্পর্শ পেতাম এইসব ক্ষেত্রে এখন হয়তো পাবো না, তাহলে এটাকে মেনে নিয়ে আমাদের করণীয়র দিকে ফোকাস করে আমরা নিজেকে ভালো রাখার চেষ্টা করতে পারি। এবং যার জন্য তার জন্য যদি মৃত ব্যক্তির জন্য আমাদের যা করণীয় সেটা আমরা একটা নিয়ন্ত্রিত সীমার মধ্যে থেকেও করতে পারি। তো এইভাবে দেখা যাচ্ছে যে যে কোনো চাপমূলক পরিস্থিতিকে আমরা ইমোশনালি ফোকাসড, নিজের ইমোশনকে ফোকাস করেও করতে পারি মেইনটেইন। আবার শুধু ইমোশনকে বাদ দিয়ে আসলে যেই কারণে আমার চাপটা তৈরি হচ্ছে সেই রিয়েলিটি ইস্যুটা কি, অর্থাৎ প্রবলেমটা কি, সে প্রবলেম ফোকাস করেও কিন্তু আমরা কোপিং স্ট্র্যাটেজি নিতে পারি, সমাধানের কৌশল নিতে পারি। তাতেও কিন্তু চাপমূলক পরিস্থিতিটার সাথে আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবো। আজকের ক্লাসে আপনাদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, অনেকগুলো দিক নির্দেশনাও এখানে ছিল, অনেক কিছু করণীয় ছিল। আমি আশা করব এখান থেকে একটু হলেও যে কোনো কিছু আপনার জীবনে আপনি আইডেন্টিফাই করবেন এবং অ্যাপ্লাই করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।